Germany's facing a growing crisis. Lost a confidence vote of Political crisis. What is wrong with the German economy? About the country's high rates of poverty. Car industry also on a downward spiral, plans to close down factories. Once the undisputed leader of Europe's economy is facing a crisis. কথায় আছে সংকট যখন আসে তখন নাকি সব দিক থেকেই আসে। ঠিক একই অবস্থা জার্মানির। ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির সময় আজকাল খুব একটা ভালো যাচ্ছে না। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এখন সংকটের মুখে। সংকট এতটাই চরমে যে জার্মানির সবচেয়ে বড় চাকরিদাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন তাদের 3টি কারখানা বন্ধ করে দিচ্ছে। নিজেদের 90 বছরের ইতিহাসে এই প্রথম এমন হচ্ছে যে ভক্সওয়াগন তাদের কারখানা বন্ধ করে দিচ্ছে। অর্থনৈতিক অস্থিরতার সাথে সাথে জার্মানিতে প্রবল রাজনৈতিক অস্থিরতাও বিরাজ করছে। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের বিরুদ্ধে অনাস্থা ভোট আনা হয়। সেই ভোটে হেরে শোলজ সরকারের আনুষ্ঠানিক পতন হয়। এ পর্যায়ে একটি আগাম নির্বাচন খুবই স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে জার্মান নির্বাচন কমিশন বলছে ব্যালট ছাপানোর মতো পর্যাপ্ত কাগজপত্রই তাদের কাছে নেই, তাই ফেব্রুয়ারির আগে নির্বাচন সম্ভব না। ফলাফল, বর্তমানে জার্মানির রাজনৈতিক অবস্থা প্রায় অচল। জার্মানির এই রাজনৈতিক সংকট তখন শুরু হয় গত মাসে জার্মান চ্যান্সেলর শোলজ তার অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডারকে বরখাস্ত করেন। এরপর লিন্ডারের দল সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। ঠিক একই সময়ে জার্মানির সামাজিক উত্তেজনাও বাড়তে থাকে। 20 ডিসেম্বর হাজার হাজার মানুষ যখন স্থানীয় ক্রিসমাস মার্কেটে শপিংয়ে ব্যস্ত, ঠিক তখন এক প্রাক্তন সৌদি নাগরিক তালিব আল মাহমুদ মোহসিন, যে আবার পেশায় একজন মানসিক ডাক্তার, সে হাই স্পিডে গাড়ি চালিয়ে সাধারণ মানুষদের পিষে ফেলে। এর ফলে ঘটনাস্থলে 9 বছরের এক শিশু ও 4 জন মহিলা নিহত হয়, আর আহত হয় প্রায় 200 নিরপরাধ মানুষ। এই হামলার পর জার্মানির মতো উদারপন্থী একটি দেশে অভিবাসন নিয়ে নতুন বিতর্ক শুরু হয়ে যায়। আজ জার্মানি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ত্রিমুখী সংকটের মুখে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইউরোপের পাওয়ার হাউস খ্যাত জার্মানির এই অবস্থা হলো কিভাবে? জার্মান অর্থনীতির এই পতনের কারণই বা কি, আর এ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, তাই আজ জানার চেষ্টা করব এই ভিডিওটিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান অর্থনীতি প্রায় ভেঙেই পড়ে। জার্মান অর্থনীতি পুনরুদ্ধারে আমেরিকা মার্শাল প্ল্যানের অধীনে $1.4 বিলিয়ন আর্থিক সহায়তা প্রদান করে। এই টাকা জার্মানির অবকাঠামো ও শিল্প উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। জার্মান অর্থনীতি একটি নতুন জীবন পায়। এর ফলে জার্মান অর্থনীতি এমনভাবে ঘুরে দাঁড়ায় যা ইতিহাসে জার্মান মিরাকল হিসেবে অমর হয়ে আছে। 1948 সালে জার্মানি মুদ্রা সংস্কার ও বাজার ভিত্তিক নীতি গ্রহণের মাধ্যমে তার অর্থনীতিকে স্থিতিশীল করে। পশ্চিম জার্মানি মূলত সামাজিক বাজার অর্থনীতিতে মনোনিবেশ করে। এর ফলে মুক্তবাজার অর্থনীতি ও সমাজ উন্নয়নে একটি ভারসাম্য আসে। জার্মানির প্রধান খাত স্বয়ংক্রিয় মেশিন ও ইঞ্জিনিয়ারিং সেক্টর দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। প্রযুক্তিগত উদ্ভাবন ও দক্ষ জনশক্তির কারণে পশ্চিম জার্মানি খুব দ্রুত বিশ্বের শীর্ষ অর্থনীতিতে তার নাম লেখায়। 1950-এর দশকে জার্মানি 8% বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করে। পশ্চিম জার্মানির এই অগ্রগতি কয়েক দশক পর্যন্ত অব্যাহত থাকে। ভক্সওয়াগন, BMW ও মার্সিডিজের মতো প্রতিষ্ঠান এ সময় দ্রুত উন্নতি করে ও জার্মান অর্থনীতির প্রতীক হয়ে যায়। 1989 সালে জার্মান প্রাচীর ভেঙে ফেলা হয়, আর 1990 সালে পূর্ব ও পশ্চিম জার্মানি এক হয়ে যায়। এর ফলে ভঙ্গুর পূর্ব জার্মানির ভার পশ্চিম জার্মানির উপর এসে পড়ে। তাই এই সময়ে জার্মান অর্থনীতির গতি কিছুটা স্লথ হয়ে পড়ে। প্রাথমিক সংগ্রামের পর 90 দশকের মাঝামাঝি সময়ে জার্মান অর্থনীতি আবার ঘুরে দাঁড়ায়। আর এবারও জার্মান অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইঞ্জিনিয়ারিং ও অটোমোবাইল ইন্ডাস্ট্রি। 2010 সাল আসতে আসতে জার্মানি ইউরোপের সর্ববৃহৎ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। শুধু অর্থনৈতিক শক্তি নয়, নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে কিভাবে দ্রুত উন্নতি করা যায় তার একটি রোল মডেলে পরিণত হয় জার্মানি। বর্তমানে জার্মান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। কিন্তু মনে হচ্ছে জার্মান অর্থনীতির এই সুসময় আজ শেষের পথে। জার্মান অর্থনীতিতে প্রথম আঘাতটি আসে করোনার সময়, আর ইউক্রেন রাশিয়া যুদ্ধ এর কোমর ভেঙে দেয়। যেখানে এই অস্থির সময়েও চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে
3.8%, সেখানে জার্মানির প্রবৃদ্ধি হবে 0%। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 0%। আর এই শূন্য পাবার পেছনে দায়ী জার্মান সরকার ও তার নীতি। যখনই জার্মান সরকারের চোখ তার অর্থনীতি থেকে সরে অন্য জায়গায় চলে গেছে, তখনই তার পতন শুরু। ঠিক একই অবস্থা আমাদের দেশেও। আমরা এখন আগে সংস্কার না নির্বাচন, এই দুটি ইস্যুকে মুখোমুখি দাঁড় করিয়ে জাতিকে বিভাজনে ব্যস্ত। কিন্তু এদিকে যে অর্থনীতির লাল বাতি জ্বলে গেছে, তাতে কারো নজর নেই। মানে পিঠে ছালা বাঁধা শুরু করুন। জার্মানিতে তো শুধু অর্থনীতি খারাপ হয়েছে, কিন্তু তাদের আইন শৃঙ্খলা এখনো ঠিক আছে। কিন্তু আমাদের তো দুটোই নেই। তাই চিন্তা করুন আগামীতে আমাদের কি হবে। তো যাই হোক, ফিরে আসি টপিকসে। এখন বড় প্রশ্ন হচ্ছে, জার্মান অর্থনীতির এই অবস্থা হলো কিভাবে? উত্তর, রাশিয়া। আসলে জার্মানি তার জ্বালানির 30 থেকে 35% রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস হিসেবে আমদানি করত। মূল্য ও আমদানি খরচ কম, তাই রাশিয়ার এই গ্যাস জার্মান উৎপাদন শিল্পের একটি অপরিহার্য অংশ হয়ে যায়। কিন্তু 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে সাথে ইউরোপ রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করে। পাল্টা জবাব হিসেবে রাশিয়া ইউরোপে তার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। জার্মানি, যে আগে সরাসরি পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস আমদানি করতে পারত, এখন তাকে অনেকটা বাধ্য হয়ে বিকল্প জায়গা থেকে গ্যাস আমদানি করতে হয়, যার ফলে জার্মানির খরচ 40% পর্যন্ত বেড়ে যায়। এখানেও আবার জার্মান সরকারই দায়ী। অন্যান্য দেশের মতো জার্মানিও নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছিল। 2030 সালের মধ্যে জার্মানি পুরোপুরি রিনিউয়েবল এনার্জিতে চলে যাবে এমন একটি উচ্চবিলাসী লক্ষ্য নির্ধারণ করে। এই শক্তি পরিবর্তনের একটি অন্যতম উপাদান হচ্ছে পারমাণবিক শক্তি। কিন্তু মজার বিষয় হচ্ছে, জার্মানরা বছরের পর বছর ধরে পারমাণবিক শক্তি বন্ধ করার চেষ্টা করছে। জার্মানদের অ্যান্টি পারমাণবিক আন্দোলন অ্যান্টি কার্বন আন্দোলনের চেয়েও পুরনো। 80-র দশক থেকে জার্মানি তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ করার চেষ্টা শুরু করে। 2011 সালে ফুকুশিমা বিপর্যয়ের পর জার্মানি এই প্রক্রিয়া আরো দ্রুত করে ও 2022 সালের মধ্যে পর্যায়ক্রমে সব পারমাণবিক চুল্লি বন্ধ করে দেয়। জার্মান সরকারের উদ্দেশ্য ছিল নবায়নযোগ্য শক্তি ও কম ঝুঁকিপূর্ণ উৎস দিয়ে পারমাণবিক শক্তির প্রতিস্থাপন করা। কিন্তু তার আগেই জার্মানি রাশিয়ার সস্তা গ্যাসে অভ্যস্ত হয়ে পড়ে। তাই বছরের পর বছর রাশিয়া থেকে গ্যাস আমদানি শুধু বৃদ্ধি পেয়েছে। যদিও জার্মানিতে আগের চেয়েও নবায়নযোগ্য শক্তির উৎপাদন বেড়েছে, কিন্তু তারপরেও শিল্প থেকে বাসস্থান সব ক্ষেত্রেই জ্বালানির একটি অন্যতম উপাদান হচ্ছে গ্যাস ও কয়লা। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া জার্মানির কাছ থেকে এই সরবরাহ কেড়ে নেয়। বর্তমানে জার্মানির বাসাবাড়ি থেকে শুরু করে কলকারখানা সবাই উচ্চ জ্বালানি মূল্য পরিশোধ করছে। উচ্চ উৎপাদন খরচ ও উচ্চ জ্বালানি মূল্যের কারণে অনেক শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ম্যানুফ্যাকচারিং আউটপুট, যা ছিল জার্মানির জিডিপির 25%, তা 2022 সালে কমে 6.3% হয়ে গেছে। উচ্চ জ্বালানি মূল্যের কারণে অনেক প্রতিষ্ঠান তাদের উৎপাদন কমিয়ে দিতে শুরু করেছে। দীর্ঘদিন থেকে জার্মান অর্থনীতির চালিকা শক্তি ছিল উৎপাদন খাত, বিশেষ করে অটোমোবাইল, মেশিন, কেমিক্যাল ও ইঞ্জিনিয়ারিং শিল্প। জার্মানি অটোমোবাইল সেক্টর বিশ্বের 3য় বৃহৎ, যাতে ভক্সওয়াগন, BMW, মার্সেডিস প্রধান ভূমিকা পালন করে। 2021 সালে যখন পুরো বিশ্ব লকডাউনে পড়ে আছে, তখনও জার্মান অটোমোবাইল শিল্প 117 বিলিয়ন ইউরো রপ্তানি করে। কিন্তু উচ্চ উৎপাদন খরচ ও বৈদ্যুতিক গাড়ির উত্থানে জার্মানির এই অটোমোবাইল শিল্প আর চ্যালেঞ্জের মুখে। শুধু অটোমোবাইল শিল্পই নয়, 2018 সালের পর থেকে জার্মানির শিল্প উৎপাদন 9% পর্যন্ত কমে গেছে। এখান থেকে বাংলাদেশের জন্য একটি বড় শিক্ষা হচ্ছে, জ্বালানির জন্য কখনোই একটি দেশের উপর নির্ভরশীল থাকা মোটেও ঠিক না। যেমন বিদ্যুতের জন্য আমরা যেভাবে ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ছি, তা মোটেও ভালো কিছু নয়। তাই আজ চাইলেই আদানির মতো প্রতিষ্ঠান আমাদের হুমকি দিতে সাহস পায়। জার্মানির এই অর্থনৈতিক সংকট শুধুমাত্র সংখ্যা বা কর্মসংস্থানের মধ্যেই সীমাবদ্ধ নেই। অর্থনৈতিক সংকট সবসময় সমাজ ও রাজনীতিকে প্রভাবিত করে, আর এর প্রথম ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। জার্মানিতেও ঠিক একই অবস্থা। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও জ্বালানি ব্যয়ের কারণে জার্মান সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মাঝে অস্থিরতা বাড়ছে, আর এই অস্থিরতার ঢেউ আবার এসে পড়ছে রাজনীতিতে। এএফডির মতো উগ্র ডানপন্থী রাজনৈতিক দলগুলো ভোটে জেতার জন্য এই অস্থিরতা ব্যবহার করার চেষ্টা করছে। হতাশ মানুষের মাঝে ঘৃণা ছড়িয়ে দেওয়া
খুব সহজ। এই ঘৃণাকে পুঁজি করেই অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা এএফডি সাম্প্রতিক সময়ে ব্যাপক জনসমর্থন আদায় করে নেয়। করোনা মহামারীর সময় এএফডি লকডাউন বিরোধী ও ভ্যাকসিন বিরোধী বিক্ষোভকে সমর্থন করে। 2021 সালে ফেডারেল নির্বাচনে এএফডি 10% বেশি ভোট পায়। পূর্ব জার্মানিতে তারা যথেষ্ট শক্তিশালী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি সংকট প্রকট হলে এএফডির সমর্থন আরও বেড়ে যায়। সাম্প্রতিক জনমত জরিপ অনুসারে এএফডির ভোটিং শেয়ার 22 থেকে 24% পর্যন্ত বেড়েছে। এএফডির অভিবাসন বিরোধী ও জাতীয়তাবাদী বক্তব্য গ্রামীণ, বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল অঞ্চলে ব্যাপক জনপ্রিয়। তাই আগামী নির্বাচনে যে এএফডি ভালো ফলাফল করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জার্মান ইতিহাস সম্পর্কে যদি আপনার একটু ধারণা থেকে থাকে তাহলে আপনার জানার কথা, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে এমনই একটি ডানপন্থী দলের উদ্ভব হয় যারা জনগণের এই হতাশাকে কাজে লাগিয়ে ক্ষমতা কুক্ষিগত করে নেয়, আর সেটি হচ্ছে হিটলারের নাজি পার্টি। এরপর জার্মান সহ সারা বিশ্বে কি তাণ্ডব হয় তা আমরা সবাই জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পতনের পর থেকে জার্মানিতে কোনো ডানপন্থী দলই খুব বেশি সুবিধা করতে পারেনি, কিন্তু এবার আরও একটি ডানপন্থী দল ক্ষমতার খুব কাছাকাছি। হিটলার সাধারণ মানুষের মাঝে ঘৃণার ঘুঁটি হিসেবে ইহুদিদের ব্যবহার করেছিল, আর এএফডি ব্যবহার করছে এশিয়ান ও মুসলমান অভিবাসীদের। এ ধরনের ইস্যু রাজনীতির জন্য ভালো, কিন্তু তা দেশের জন্য কখনোই ভালো ফল বয়ে নিয়ে আসে না। কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা বর্তমানে বাংলাদেশে এটিই দেখতে পাচ্ছি। সাধারণ মানুষের অবস্থা খারাপ, কিন্তু একটি বিশেষ গোষ্ঠী পড়ে আছে দেশের ইতিহাস, দেশের মুক্তিযুদ্ধ, দেশের সংবিধানকে কিভাবে আস্থা করে ছুঁড়ে ফেলা যায় তা নিয়ে। দেশকে সামনে এগিয়ে নেবার পরিবর্তে ইতিহাসে কে কি ভুল করেছে তা খুঁজে বের করার কাজে। এতে উন্নতি তো হবেই না, আরো ক্ষতি হবে। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা যখন এটি বুঝতে পারবো তখন অনেক দেরি হয়ে যাবে, আমাদের আর পেছনে ফিরে যাবার কোনো পথ থাকবে না। জার্মানির বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক এই অস্থিরতা সারা বিশ্বের জন্য একটি বড় শিক্ষা। এটি শেখায় আপনি যতই সফল হন না কেন, পরিস্থিতি যে কোনো সময় উল্টে যেতে পারে, নিজেদের দুর্বলতা প্রকাশ পেতে পারে। শুধু আন্তর্জাতিক কারণেই নয়, অনেক অভ্যন্তরীণ কারণেও অর্থনৈতিক মন্দা আসতে পারে। এই অর্থনৈতিক মন্দা আবার রাজনৈতিক অসন্তোষ সৃষ্টি করতে পারে। চরমপন্থী মতাদর্শ ও উপাদান জনপ্রিয় হয়ে ওঠে। পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপের উদাহরণ তো আমাদের চোখের সামনেই। চরমপন্থী মতাদর্শ দিয়ে হতাশ জনগণকে কাজে লাগানো অনেক সহজ, নইলে কি আর আমেরিকার মতো উন্নত দেশ ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্ট পায়? ট্রাম্পও অর্থনৈতিকভাবে হতাশ আমেরিকানদের সামনে অভিবাসীদের দাঁড় করিয়ে দেন। ফলাফল আপনাদের সামনেই। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, সকল রেকর্ড ভেঙে ট্রাম্প, যার বিরুদ্ধে এখনো আদালতে মামলা চলছে, সে আবার নির্বাচনে জিতে যায়। এবার আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, আমেরিকার অর্থনীতি যদি ঠিক থাকতো, গ্রামীণ প্রান্তিক মানুষ যদি অসন্তুষ্ট না থাকতো, তাহলে কি ট্রাম্প নির্বাচনে জিততে পারত? কখনোই না। এখন বড় প্রশ্ন, জার্মান অর্থনীতি কি সত্যিই ভেঙে পড়ছে? উত্তর, এখনই না। কারণ জার্মান অর্থনীতিতে বৈচিত্র্য আছে। বাংলাদেশ যেমন একটি বিশেষ শিল্প, যেমন গার্মেন্টসের উপর নির্ভরশীল, জার্মানি তা নয়। জার্মানি একক শিল্পের উপর নির্ভরশীল নয়, তাই তারা অন্য শিল্প থেকে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে। আর মনে রাখবেন, প্রথম ও দ্বিতীয় দুটি বিশ্বযুদ্ধই জার্মানি মোকাবেলা করেছে, তাই জার্মানির ঘুরে দাঁড়ানোর ক্ষমতা দারুণ। তাই এখনো জার্মানি ইকোনমিক পাওয়ার হাউস হিসেবে টিকে আছে ও থাকবে। জার্মান এই অর্থনৈতিক সংকট থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। তা হচ্ছে, এক, কাঁচামাল, শক্তি ও জ্বালানির জন্য কোনো একক উৎসের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। আর দুই, পুরো দেশের অর্থনীতি কোনো একক শিল্পের উপর থাকা ঠিক না। সংকট যে কোনো সময় আসতে পারে, কিন্তু একক শিল্পের উপর নির্ভরশীল হলে সেই সংকট মোকাবেলা করা কখনোই সম্ভব না। এর জন্য চাই অর্থনৈতিক বৈচিত্র্য। এ ছিল এ ব্যাপারে আমার মতামত। তো আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।